আমি তো ওই ঘরে আমার বন্ধুকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে আমার বন্ধু ঠিকই পাব, তবে সে আগের মতো থাকবে না। কারণ আজ যা ঘটেছে তা জানলে আপনাদেরও অবাক করে দেবে এবং ভাবাবে যে ঈশ্বরের তৈরি মানুষ এতটা নিচে নেমে গেছে যে এখন সে যে কোনো কিছু করতে পারে। আমি আপনাদের এই সত্যি গল্পটি বলার আগে এটুকুই বলতে চাই যে এই সমাজকে সমাজ বলা বন্ধ করুন। এটি আর সমাজ নেই, এটি একটি জঙ্গল যেখানে যারা শিকারী নয় তারা শিকার হয়। আমার বন্ধুর ক্ষেত্রেও তাই ঘটেছিল, কারণ সে নিজে শিকারী ছিল না, তাই হয়তো শিকার হয়ে গেল। তার নাম ছিল মালা। সে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। তার বড় চোখগুলি আমাকে খুব ভালো লাগতো। সেই চোখগুলোতে বড় স্বপ্ন এবং আশা ছিল। সে তার পরিবারের জন্য, তার দেশের জন্য কিছু করতে চেয়েছিল। আমরা মেডিকেল কলেজে পড়াশোনা করতাম এবং ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছিলাম, আর আমাদের শেষ দিনগুলো ছিল। এরপর আমাদের ডিউটিও শুরু হতে চলেছিল। জানেন, অনেকেই ডাক্তার হতে চান, কিন্তু তার পেছনে মূলত দুটি কারণ থাকে। আসলে দুটি কারণই থাকে, বলা হয় তিনটি কারণ থাকে। প্রথমত, ডাক্তাররা অনেক টাকা পান, ভালো চাকরি পেয়ে যায়, আর দিনে যদি সরকারি চাকরি করে সন্ধ্যায় নিজের ক্লিনিক খুলে বসতে পারে। প্রচুর টাকা আয় হয়, হাতে শুধু টাকা থাকে। দিনে 100 জন রোগী দেখানো ডাক্তার দিনে 200,000 টাকা কামাতে পারে, তাহলে ভাবুন মাসে তার কত টাকা হবে। দ্বিতীয়ত, এটা বলতে ভালো লাগে যে আমি একজন ডাক্তার, অথবা আপনার মা বাবা গর্ব করে বলতে পারেন যে আমাদের মেয়ে ডাক্তার, আমাদের ছেলে ডাক্তার। শুধুমাত্র এতটা শুনলেই ভালো সম্পর্ক পাওয়া যায় যে ছেলেটি বা মেয়েটি ডাক্তার, এবং মানুষ মনে করে তার পুরো জীবন একটি ভালো পথে পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু মানার এমন কোনো ধারণা ছিল না। মানুষ তৃতীয় কারণ হিসেবে বলছে যে আমরা মানবতার সেবা করতে চাই, কিন্তু বাস্তবে এমন কিছুই হয় না। যখন আপনি ডাক্তার হয়ে যান তখন আপনি শুধুমাত্র আপনার বেতনের বিষয়ে ভাবেন। আপনার হাতে বেতন আসলেই আপনি সন্তুষ্ট হন, এর বাইরে কিছুই আপনার নজরে আসে না। এখানে পর্যন্ত যে মাঝে মাঝে ডাক্তার রোগীর ওপর বিরক্ত হয়ে যায় যে রোগী কিভাবে প্রশ্ন করছে। সরকারি হাসপাতালে চাকরি পেলে খুব ভালো কথা, কিন্তু সরকারি হাসপাতালে সব অশিক্ষিত এবং গরিব মানুষ আসে যারা বেশি কথা বলতে জানে না। তারা অনেক বেশি প্রশ্ন করে, কিন্তু মানা এমন ছিল না। সে সকলের খুব যত্ন নিত। মানুষ নাইট ডিউটি থেকে দূরে পালিয়ে যায়, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে নাইট ডিউটি নিত। বলতো রাতে রোগীদেরও তো কারো প্রয়োজন হতে পারে। যদি আমরা সবাই নাইট ডিউটি করতে অস্বীকার করি তাহলে করবে কে? এমনকি যখন তার পালা ছিল না এবং আমরা বলতাম যে না স্যার, আমরা নাইট ডিউটি নিতে পারছি না, তখন সে নিজেই নাইট ডিউটি নিয়ে আমাদের সবাইকেও রক্ষা করত। আমরা এমন এক হাসপাতালে কাজ করতাম যেখানে ডাক্তার হওয়া শেখানো হতো, লেকচারার্স ছিলেন, ক্লাস ছিল এবং একটি হাসপাতালও ছিল। অর্থাৎ এটি একটি লার্নিং হাসপাতাল ছিল। আমরা এখানে পড়াশোনা করেছি এবং এখন হাউস জবের জন্য এখানে আমাদের চাকরি হয়েছে। আমি তাকে বলতাম এত বেশি ভালো হওয়ার দরকার নেই যে লোকেরা তোমাকে সস্তা ভাবতে শুরু করে। কিন্তু সে বলতো যে আমি খুব কষ্ট করে ডাক্তার হয়েছি। আমার মা তার গয়না বিক্রি করেছে, আমার বাবা তার ছোট্ট গাড়ি বিক্রি করে দিয়েছেন। আমি একটি ছোট শহর থেকে এসেছি এবং এখানে এসে ডাক্তার হয়ে গেছি। তাই আমি মানবতার সেবা না করলে তবে এসবের কি লাভ? টাকা তো অন্য কোনো কাজ করেও পাওয়া যায়। একজন মহিলার জন্য টাকা উপার্জন করা কি কঠিন? ভুল কাজ করে হলেও টাকা পাওয়া যায়, কিন্তু আমাদের সর্বদা সঠিক কাজ করা উচিত। এটাই জীবন। তার কথাগুলো আমার কখনো লেকচারের মতো মনে হতো না, বরং খুব ভালো লাগতো। কিন্তু আজ তাকে যেভাবে দেখছি আমি অবাক হয়েছি। আমার মনে আছে এটি আগস্ট মাস ছিল এবং তার নাইট ডিউটি ছিল। আজ আমারও নাইট ডিউটি ছিল। ডাক্তার বলেছিলেন যে একই ডাক্তারের বারবার নাইট ডিউটি আসছে, অন্তত তার সাথে কেউ থাকুক, কারণ আজ রোগীও বেশি ছিল। আমাদের শিফট খুব লম্বা হয়ে গিয়েছিল, 3 ঘন্টা পেরিয়ে গেছে। যখন কোনো ডাক্তারের নাইট শিফট থাকে তার মানে এটা নয় যে সে পুরো রাত আপনার জন্য জেগে থাকে। নাইট শিফটের ডাক্তারদের জন্য হাসপাতালের মধ্যে একটি ঘর বরাদ্দ থাকে, সেখানে বিছানা থাকে এবং নাইট শিফটের ডাক্তাররা সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারে। জরুরি প্রয়োজন হলে ডাক্তারকে ডাকা হয়। কিন্তু মালা খুবই সুন্দর ছিল। সে এমন সুন্দর ছিল না যে কেউ তাকে দেখে বলে উঠত কত সুন্দর, যেন কোনো পরী। কিন্তু তার মধ্যে এক ধরনের আকর্ষণ ছিল। সে খুবই মিষ্টি ছিল, অনেক ভালো লাগতো তাকে। তার সবচেয়ে ভালো গুণ ছিল তার মধ্যে অনেক বেশি অনুভূতি ছিল। সে বড় মিষ্টি করে কথা বলতো। যখন সে কথা বলতো তখন মনে হতো এই পৃথিবীতে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই। এই পৃথিবী একটি খুব ভালো জায়গা এবং থাকার যোগ্য। কিছু মানুষ থাকে আপনার জীবনে যারা আপনার জন্য কিছু করে না এবং আপনিও জানেন না যে তারা আপনার জন্য কিছু করতে পারে কিনা, কিন্তু যখন আপনি তাদের দেখেন তখন আপনার হৃদয়ে একটি শান্তি অনুভূত হয়। আপনি অনুভব করেন যে এই মানুষটি যদি এখানে থাকে তাহলে সবকিছু ঠিক আছে। মালাকেও দেখে আমার এমনই মনে হতো। আমরা অনেক বেশি কাজ করেছিলাম, কিন্তু সে এখনো জেগেছিল। আমি তাকে বললাম আমি যাচ্ছি, তুমিও এসে পড়ো, না হলে আমাদেরই ডাক্তার প্রয়োজন হবে। এই কথায় সে হেসে উঠল এবং বলল হ্যাঁ আমি আসছি, শুধু একবার একটি রাউন্ড করে আসি, যদি কারো কিছু প্রয়োজন না হয়, না হলে আবার ডাকতে আসবে এবং তুমিও বিরক্ত হবে। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছ। আমি গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মালা এসে আমার পাশেই শুয়ে পড়ল, মানে একটু দূরে, এবং ছাদের দিকে তাকিয়ে বলল
জানিস এই পৃথিবীতে কত নিষ্ঠুর মানুষ আছে। আমি বললাম, আমাদের ডাক্তারদের চেয়ে নিষ্ঠুর আর কে হবে? তখন সে বলল, না, আমাদের কাজ এমন, কিন্তু আমাদের লক্ষ্য চিকিৎসা করা। কিন্তু পৃথিবীতে এমন কিছু লোক আছে, এমন কিছু কর্মকাণ্ড ঘটছে যে আমি তোকে কি বলবো। আমি বললাম, হঠাৎ করে তুই এসব কথা কেন ভাবছিস? কি ঘটছে? তোকে কি কিছু জানানো হয়েছে? কারণ আমি শুনেছি যে আমাদের হাসপাতাল সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা হচ্ছে। সে বলল, হ্যাঁ, কথা হচ্ছে, কিন্তু আমি কিছু জানি না। আসলে আমি অন্য কিছু ভাবছিলাম, শুধু এটা দেখে যে এই পৃথিবীতে অনেক অত্যাচার হচ্ছে। দোস্ত, আমার একটাই প্রার্থনা, যদি এই পৃথিবীটা একটু বেশি করুণাময় হতো, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মেয়ের জন্য, প্রতিটি মহিলার জন্য, প্রতিটি মানুষের জন্য, তাহলে এই পৃথিবী একটি ভালো জায়গা হতো। কিন্তু তুই নিজেই বল, আজকাল এখানে কি ঘটছে? এই পৃথিবী আর থাকার যোগ্য আছে কি? আমি বললাম, তোর কথা ঠিক, কিন্তু আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। সে বলল, আমার পরিবার আমার জন্য একটি সম্পর্ক খুঁজছে। আমি অবাক হলাম। আমি বললাম, তুই আমাকে আগে কেন বলিসনি? তখন সে বলল, এখনই তো বলছি, এবং 1 সপ্তাহ আগে থেকেই কথা চলছে। সবাই বলছে আমি এখন 30 বছর বয়সী, ডাক্তারও হয়ে গেছি, এবার তোকে বিয়ে করাতে হবে। আমি বললাম, দোস্ত, তোকে বিয়ে করতেই যদি হয় তাহলে ডক্টর ভার্মাকে কেন নয়? তিনি তোকে খুব পছন্দ করেন, দুজনেই ডাক্তার, তাহলে একে অপরের রুটিন বুঝবে। মালা বলল, এসব কথা শুধুই কথা, যে একই ক্ষেত্রে থাকে সে বুঝবে। আসলে যার অনুভূতি থাকে সে বুঝবেই, তা সে যে ক্ষেত্রেই থাকুক। আর যার অনুভূতি নেই, সে যতই একই ক্ষেত্রে থাকুক, যতই সে তোমার রুটিন জানুক, সে বুঝবে না। আমি বললাম, তুই খুব ভালো কথা বলিস, কিন্তু তোর কথা সব সময় সত্যি হয়, কিন্তু তারপরও ওই লোকটা খারাপ নয়। এই কথায় মালা কোনো উত্তর দিল না। ডক্টর ভার্মা আমাদের হাসপাতালের সবচেয়ে সুন্দর ডাক্তার ছিলেন। পুরো স্টাফ, ডাক্তার সবাই তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলত এবং বলতো যে এখনো তার বিয়ে হয়নি। জানি না সেই ভাগ্যবতী মেয়ে কে হবে যার সাথে তার বিয়ে হবে। একবার মালাও বলেছিল যে দেখতে খুব সুন্দর, কিন্তু এখন মালা তার নাম শুনেই কিছুটা রেগে গেল এবং কোনো উত্তরও দিল না। আমরা এভাবেই কথা বলতে বলতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখলাম যে মালা তার জায়গায় নেই। আমার মনে হলো কোনো ইমার্জেন্সি হয়েছে, তাই সে উঠে চলে গেছে। আমরা ডাক্তাররা যখন ক্লান্ত হয়ে ঘুমাই, একবার চোখ বন্ধ করলে সকালে উঠে দেখি যে সকাল হয়ে গেছে। এটা মনে হচ্ছিল যে আমরা মাত্র 4 সেকেন্ড ঘুমিয়েছি, এবং এমন ঘুম সেই মানুষদের আসে না যারা অনেক বেশি পরিশ্রম করে, এবং আমরাও তো কঠোর পরিশ্রমের কাজ করতাম। আমি দেখলাম সে ওখানে ছিল না। আমি মুখ সেই দিকে ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমি বাইরে এলাম, আমাকে একজন রোগী ডাকছিল। আমি তার কাজ শেষ করে চারপাশে তাকাতে শুরু করলাম, মালা কোথায় গেল, কিন্তু তাকে আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না। 2-3 বার সে এখানে ছিল যেখানে আমাদের ডিউটি ছিল। হাসপাতালটা খুব বড় ছিল, কিন্তু সে এদিকে ছিল না। তারপর আমার মনে হলো সে হয়তো অন্য কোনো অংশে চলে গেছে, কারণ হাসপাতালটা খুব বড় ছিল। হয়তো কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, জানিতে গেছে, অথবা ওখানে কোনো রোগী এসেছে। তখনও সকাল হতে সময় ছিল যখন আমি দেখলাম পাশে একটা ঘর ছিল যার দরজা খোলা ছিল। এই ঘরটাও আমাদের ঘরের মতোই ছিল, এখানে বিশ্রাম নেওয়া যেত। কিন্তু এখানে মাটিতে শুধু একটি গদি ছিল এবং হাসপাতালের কিছু হুইল চেয়ার এবং লোহার বড় জিনিসপত্র একপাশে রাখা ছিল। এটা আগে একটা ঘরই ছিল, কিন্তু ধীরে ধীরে এটা এমন একটা রুমে পরিণত হচ্ছিল যেটা যার যা ইচ্ছে ছিল সেটা এখানে তুলে রাখত। আমি ভাবলাম, এর দরজা কেন খোলা রয়েছে, এবং এই দিক থেকে তো বাইরে যাওয়ার পথ ছিল, লোকেরা যাতায়াত করত। সকাল হচ্ছিল। আমাদের হাসপাতালে একটি নিয়ম ছিল যে রাতে যদি কোনো রোগীর সঙ্গে কেউ আসে তবে সে ভিতরে থাকতে পারত না, বরং বাইরে অপেক্ষা করত। কিন্তু সকাল 6টা বাজলেই, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত লোকজনও ভিতরে আসতে পারত। তাই আমি ভাবলাম আমাকে এই ঘরটি বন্ধ করে দেওয়া উচিত, কারণ এমন না হয় যে কেউ এসে কিছু লোহার জিনিস তুলে নিয়ে সোজা বেরিয়ে যায়। কেউ কিছু টেরও পাবে না, কারণ প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের পুরো হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত এমন কিছু ঘটেনি। বলা হচ্ছিল যে ক্যামেরাগুলো খারাপ হয়ে গেছে, তাই নতুন করে লাগাতে হবে। খারাপ ক্যামেরা চালানোর কোনো মানে হয় না, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সেই ঘরের দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, তখন সামনে যা দেখলাম সেটা আমাকে অবাক করে দিল। আমি কিছু অদ্ভুত কিছু দেখতে পেলাম। 4 সেকেন্ড আমি এমন দাঁড়িয়েছিলাম যেন আমার শরীরে প্রাণ নেই। তারপর আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমার কণ্ঠনালী থেকে সেই চিৎকার বের করলাম যা আমার বুকে চাপা পড়েছিল, এবং আমি ভয়ঙ্করভাবে চিৎকার করলাম। আমার চিৎকারের শব্দে স্টাফরা আসতে শুরু করল, এবং যখন তারা সামনে যা দেখল তাতে তারা আমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি সামনের দিকে যেতে চেয়েছিলাম, তারা আমাকে দূরে নিয়ে গেল। আমি পাগলের মতো চিৎকার করছিলাম, মালা,
মালা ওঠো, মালা উঠো। আমি জানতাম না সে জীবিত আছে কিনা, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছিল সে অচেতন। আমি নিজে ডাক্তার ছিলাম, যদি আমার বন্ধুর কিছু হতো আমি কেন তার সাহায্য করতাম না? কিন্তু এরা আমাকে সাহায্য করতে দিল না, চেক করতে দিল না, দেখতেও দিল না, শুধু যা এক নজরে দেখেছিলাম। তারপর এরা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। তারপর আমাকে সেই দিকে যেতে দেওয়া হচ্ছিল না। সকাল হয়ে গিয়েছিল এবং মালা কোথাও ছিল না, কারণ মালা হয়তো আর কখনো আমার সামনে আসবে না। আমি আর কখনো তাকে দেখতে পাবো না। সে হয়তো আর কারো সাহায্য করতে পারবে না, কারো ক্ষততে প্রলেপ দিতে পারবে না, কারণ সে আর এই পৃথিবীতে ছিল না এবং সে সেই ঘরেই পড়েছিল। তার সাথে কি ঘটেছিল সেটাও জানি না, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তার শরীরে কোনো কাপড় ছিল না। আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখন আমাকে বলা হচ্ছিল যে তুমি এই ব্যাপারে কিছু বলবে না, না হলে তোমাকে বের করে দেওয়া হবে। আমাদের ধারণা ছিল যে ডক্টর মালা আত্মহত্যা করেছে, কিন্তু এটা কেমন করে সম্ভব? সে এত বড় সিদ্ধান্ত নিতে পারত না। সে ছিল একদম জীবনমুখী মেয়ে। সে কখনো হতাশার কথা বলতো না। তার জীবনের কিছু মুহূর্ত ছিল এবং আমাকে রাতে বলছিল যে তার বিয়ে হতে চলেছে, তার মা বাবা তার জন্য পাত্র দেখছে। এমন অবস্থায় সে কেন নিজের জীবন শেষ করবে? এবং যদি সে আত্মহত্যা করেছিল তবে তার এমন অবস্থা কেন ছিল? আমিও সঠিকভাবে জানতে পারছিলাম না। কেউ কিছু বলছিল না, কিন্তু কিছুক্ষণ পরে একটি খবর পুরো হাসপাতালে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এবং আমার কানেও পৌঁছে গিয়েছিল। সেই খবরটা ছিল যে ডক্টর মালার সাথে খুব খারাপ কিছু ঘটেছে এবং সেটা আর 1 জনের দ্বারা হয়েছে। কোথায় গেছে তা কেউ জানে না। ডক্টর মালা এই পৃথিবী থেকে চলে গিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ডক্টর মালা আত্মহত্যা করেছে। আমার হৃদয়ে কি ঘটেছিল আমি জানি। আমার মনে হচ্ছিল যেন যা কিছু মালার সাথে ঘটেছে সেটা মানার সাথে নয়, বরং আমার সাথে হয়েছে। হাসপাতালে এমন লোকজন ভিতরে আসতে পারে এবং তার সাথে এই সব কিছু ঘটতে পারে। আমাকে ডেকে নেওয়া হলো এবং বলা হলো যে তুমি তোমার মুখ খোলনি, তুমি কিছু দেখোনি, কারণ যদি তুমি তোমার মুখ খোলো এবং কাউকে কিছু বলো তাহলে আমাদের হাসপাতালের ইমেজ খুবই খারাপ হয়ে যাবে। এখানে না তো কেউ পড়তে আসবে এবং না কেউ চিকিৎসা করাতে আসবে। যদি তুমি কোনো অভিযোগ করার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে হাসপাতালের চাকরি থেকে বের করে দেব এবং তোমার বিরুদ্ধে মামলা করব যে তুমি ভালো ডাক্তার নও, তোমার হাতে কোনো রোগী মারা গেছে, তারপর তুমি আর কোনো হাসপাতালে চাকরি পাবে না। আমি নিজেও মালার মতোই দরিদ্র পরিবারের মেয়ে ছিলাম এবং আমার মা বাবার গয়না বিক্রি করে ডাক্তার হয়েছি, তাই আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আমার মন কিভাবে কষ্ট পাচ্ছিল এবং কেমন ভেঙে যাচ্ছিল সেটা শুধু আমিই জানতাম। যখন মালার পরিবারকে ফোন করা হলো তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। ফোনের ভিতর থেকে আওয়াজ আসছিল। যখন তাদের বলা হলো যে আপনার মেয়ে নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেছে, তার বাবা এমন কথা বললেন যে আমার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমার মেয়ের মালা কি বলছেন আপনি? কত স্নেহময় ভাবে তিনি বলেছিলেন আমার মেয়ের মালা, আর তার মালা আর এই পৃথিবীতে ছিল না। তিনি বললেন, হ্যাঁ তার কথাই বলছি, সে আত্মহত্যা করেছে। মনে হয় তার জীবনে কোনো ছেলে ছিল যার জন্য সে এটা করেছে। আপনি আসুন, তার দেহ নিয়ে যান। আমরা মজা করছি না, আমরা আপনাকে এই কথা বলছি যে আপনার মেয়ে মালা শর্মা আত্মহত্যা করেছে। আপনারা আসুন যাতে বাকি আনুষ্ঠানিকতা করা যায় এবং আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেওয়া যায়, না হলে পুলিশ মামলা হবে। আমি এখনো তার বাবা মায়ের কথা ভেবে দুঃখিত, যারা এমন খবর পেয়ে তাদের বাড়ি থেকে বের হয়েছিল। কিভাবে বের হয়েছিল? তারা কি কাঁদছিল? তারা কি একে অপরের সাথে এ কথা বলছিল যে এটা সত্যি কি মিথ্যে? তারা বারবার তাদের মেয়েকে ফোন করছিল, কিন্তু তার ফোন বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর এত লম্বা পথ পেরিয়ে তারা এখানে পৌঁছেছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেহ দিতে অস্বীকার করল এবং বলল যে এখনো কিছু বিষয় রয়েছে যা আমরা তদন্ত করছি। তারা শুধু জানিয়ে দিয়েছিল যে মালা আর এই পৃথিবীতে নেই এবং একবার মালাকে দেখিয়েছিল। তার বাবা মায়ের অবস্থা খুবই খারাপ ছিল, দুজনেই বয়স্ক ছিল, তাদের একমাত্র মেয়ে ছিল এবং তার 2 ভাইও ছিল। তাদের অবস্থা খুব খারাপ ছিল। তার মা আমাকে চিনত, আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন। আমি যা জানতাম বললাম এবং এটাও বললাম যে হাসপাতালের লোকেরা আমাকে হুমকি দিচ্ছে। তারা বলেছে তুমি এফআইআর করো না, আমরা তোমার নাম কোথাও বলবো না। আমি তাকে কিভাবে সান্ত্বনা দেব? 3 ঘন্টার অপেক্ষার পর তারা মালাকে তার বাবা মায়ের হাতে তুলে দিল এবং তারা তাকে নিয়ে চলে গেল। পোস্টমর্টেমও করা হয়েছিল। পোস্টমর্টেমের রিপোর্ট এমন ছিল যে দেখে চোখে পানি চলে আসতো। যারাও এই বিষয়ে শুনত তারা হতবাক হয়ে যেত। তারপর আমি আবার আমার বাড়িতে ফিরে এসেছিলাম। বড়ি কষ্ট করে আমাকে ছাড়া হয়েছিল। বারবার আমাকে বলা হচ্ছিল কাউকে কিছু না বলার জন্য, আর আমার ফাইনাল বয়ান লিখে নেওয়া হয়েছিল। সেখানে মিথ্যে কথা বলানো হয়েছিল যে আমি কিছু জানি না। আমি তো ঘুমাচ্ছিলাম, মালাও ঘুমিয়েছিল, কিন্তু ঘুমানোর আগে সে বলেছিল যে আমি আত্মহত্যা করতে চাই। যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তখন সে কোনো কারণ জানায়নি, আর তারপরে যখন আমি সকালে উঠলাম তখন দেখলাম সে আত্মহত্যা করেছে, আর আমি তাকে ওই অবস্থায় দেখেছিলাম। আমার কাছ থেকে এই বয়ান নিয়ে নেওয়া হয় আর আমি দিয়ে দিই, কারণ আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমি কি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি? হয়তো হ্যাঁ,
আমার মনে এই বেদনার চাপ রয়ে গেছে। একটা তো এই যে আমার বন্ধু এই পৃথিবী থেকে চলে গেছে, তাও এমন খারাপ উপায়ে। আর দ্বিতীয় বোঝা যা আমার হৃদয়ে ছিল সেটা এই যে আমি তার জন্য কিছুই করতে পারিনি, উল্টা আমাকে আমার বয়ানও পরিবর্তন করতে হয়েছে। কি সময় ছিল সেটা! আমি বাড়িতে ফিরে এলাম, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে মালার জন্য পুরো শহর বেরিয়ে এসেছে। সবাইকে ঘটনাটির কথা জানানো হয়েছে। কথাটা কিভাবে বাইরে এল কেউ জানে না, এমনকি ছবিগুলো আর ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছিল। মালা এই পৃথিবী থেকে চলে গেছে, তার শেষ সময়ও কেটে গেছে, কিন্তু এখন সবাই তার জন্য ন্যায় বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। এখনো বুঝতে পারা যাচ্ছিল না যে এটা সব কেন ঘটেছিল। বলা হচ্ছিল যে সে আত্মহত্যা করেছে, এবং আসল কথা এই বলে যাচ্ছিল যে কিছু লোক হঠাৎ তার ঘরে ঢুকে পড়ে এবং তারা মানার সাথে খুব খারাপ কিছু করেছিল। কিন্তু আমার মন বলছিল যে অন্য কোনো ব্যাপার আছে। কেন এমন মনে হচ্ছিল যে মালার সাথে কোনো শত্রুতা মেটানো হয়েছে, কিন্তু তার তো কোনো শত্রু ছিল না যে তার সাথে এত খারাপ কিছু করবে। তাহলে এটা সব কি হচ্ছে? পুরো শহর জড়ো হয়ে গেল। তারপর এমন রিপোর্ট সামনে এল যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। এত লোক মালার জন্য বেরিয়ে এসেছিল, আমি সেই লোকদের মধ্যে ছিলাম। সবাই প্রতিবাদ করছিল এবং মালার জন্য ন্যায় বিচার চাইছিল। আমাদের হাসপাতালের প্রিন্সিপাল এখনো এটাই বলছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে। তার ব্যক্তিগত জীবনে কিছু ব্যাপার ছিল যার কারণে সে আত্মহত্যা করেছে। এখন তার ভুল এই যে সে আমাদের হাসপাতালে আত্মহত্যা করেছে, তাই আমরাও ফেঁসে গেছি। প্রিন্সিপাল স্যারের নিজের হাসপাতালের ভাবমূর্তির চিন্তা ছিল। তিনি বারবার এটা বলছিলেন যে আমাদের হাসপাতাল এই দেশের একটি বড় হাসপাতাল। এখান থেকে না জানি কত ভালো ভালো ডাক্তার বেরিয়ে এসেছেন, এবং আপনারা কিভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন? আমি এটা ঘটতে দেব না। আত্মহত্যা করা কোনো ব্যক্তির নিজস্ব ইচ্ছার ব্যাপার। কেউ তাকে সেটা করতে বলে না, এবং সে অন্য কারো কথায় প্রভাবিত হয়ে তা করে না, বরং সে এটা নিজেই করে, এবং এই কথা আপনারাও জানেন। এখন কেউ এমন করে তো এতে হাসপাতালের লোকেদের কি দোষ? তিনি একটাই কথা মুখস্থ করেছিলেন, যেটা তিনি একজন রোগীর মতো সবাইকে শুনিয়ে দিচ্ছিলেন। নিজের হাসপাতালকে বাঁচানোর জন্য বারবার এটা বলছিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছে, অথচ পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে এটা আত্মহত্যার ঘটনা ছিলই না। কয়েকদিন আরো এভাবেই কেটে গেল। এখনো ন্যায় বিচার চাওয়া হচ্ছিল যে কোনোভাবে সেই লোকদের ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। লোকেরা এতটাই রেগেছিল যে তারা বলছিল যে যদি এটা পুলিশ বা কলেজের লোকদের দ্বারা না হয়, তাহলে আমরা নিজেরাই সেই লোকদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যাতে সবাই বুঝতে পারে যে কোনো নারীর সাথে খারাপ আচরণের শাস্তি কতটা কঠিন হতে পারে। কিন্তু সেই লোকেরা এত চতুর ছিল যে তারা পালিয়ে গিয়েছিল। এখনো জানা যাচ্ছিল না যে তারা কোথায় আছে, কিন্তু পরবর্তীকালের কথা জানা গেল। ব্যাপারটা এমন ছিল যে হাসপাতালের লোকেরা, যার মধ্যে প্রিন্সিপালও জড়িত ছিল, তারা হাসপাতালে কিছু খারাপ কাজ করছিল, মানব অঙ্গের চোরাচালান করছিল, এবং মালা এই ব্যাপারটা জেনে গিয়েছিল। তাই তাকে চুপ করানোর জন্য তার সাথে এইসব করা হয়েছিল, এবং যাতে আবার কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে, তাই তার এমন খারাপ অবস্থা করে দেওয়া হয়েছিল যে যারা তাকে দেখবে তারা তার ব্যাপারে ভাববে। তারা হাসপাতালের লোকদের থেকে ভয় পাবে, এবং এই ভয় তাদের মনে বসে যাবে যে যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে এমনটাই হয়। আজ এই ব্যাপারটিকে 1-0-1-2 দিন হয়ে গেছে। আমরা এখনো মালার জন্য ন্যায় বিচার চাইছি, রাস্তায় বেরোচ্ছি। অবাক হচ্ছি যে কত মানুষ তার জন্য রাস্তায় বেরিয়ে এসেছেন। আমি তো ভাবছিলাম যে হয়তো মানবতা শেষ হয়ে গেছে, কেউ কারোর জন্য রাস্তায় বেরোবে না। কিন্তু শুধুমাত্র আমাদের দেশের লোকই নয়, আশেপাশের লোকও যারা অন্য দেশে থাকে, যারা এই ব্যাপারটা বুঝতে পারে, যারা আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতির সাথে সামান্যতম কাছাকাছি আছে, তারাও এই ব্যাপারটিতে কথা বলছে, ন্যায় বিচার চাইছে এবং মানার প্রতি সংবেদনা প্রকাশ করছে। সেই লোকেরাও একটি মেয়ের ব্যাপারে চিন্তা করছেন যে এখন আর পৃথিবীতে নেই, কিন্তু অন্তত তাকে ন্যায় বিচার দেওয়া উচিত। আমার মনেও একটা বোঝা আছে, আমি এই বোঝা কমানোর জন্যই কোনোভাবে এই কাহিনী আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কারণ সবাইকে আসল ব্যাপারটা জানা উচিত, যাতে লোকেরা তার সাহায্য করতে রাস্তায় নামতে পারে এবং সবাই মিলে আওয়াজ তুলতে পারে যাতে কিছু না কিছু হয়। মালা একটি ছোট পরিবারের একটি ছোট শহর থেকে এসেছিল, যেখানে একটি সাধারণ মেয়ের ডাক্তার হয়ে বেরোনো কোনো সহজ বা সাধারণ ব্যাপার নয়। তার জন্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো। ডাক্তার সেই হয় যে পরিশ্রম করে, এবং এমন একটি ছোট শহর থেকে উঠে এসে ডাক্তার হওয়া একটি অনেক বড় ব্যাপার। কিছু ডাক্তার খুবই খারাপ হয়, রোগীর সাথে খারাপ আচরণ করে, তার সাথে আসা লোকদের সাথে খারাপ খারাপ কথা বলে তাদের বাইরে বের করে দেয়। তারা এটা বোঝে না যে কোনো মানুষ যে রোগীর সাথে আসে সে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আসে না, তাকে কোন কোন জায়গায় গিয়ে এটা দেখতে হয় না যে এই হাসপাতাল কেমন, কোন জিনিস কোথায় রাখা আছে। স্বাভাবিকভাবেই সে তার রোগীর জন্যই চিন্তিত থাকে। কিন্তু কিছু ডাক্তার তাকে খারাপ খারাপ কথা শোনায় এবং বলে আমরা সামলে নেব, আপনি এখান থেকে চলে যান। সমস্যা তো সেটাই হয় না যা আপনার ওপর ঘটে। অন্যের সমস্যা তো আপনার জন্য কিছু নয়। ব্যথা তো সেটাই যা নিজেকে হয়, যা অন্যকে হয় তা ব্যথা নয়, তা তো নাটক হয়। এমন ধরনের ডাক্তারও আছে, এবং প্রতিটি এলাকার প্রতিটি শহরে
প্রতিটি দেশে আছে এবং আমরা সবাই জানি যে আমাদেরও কখনো না কখনো এমন ডাক্তারদের সাথে সামনাসামনি হতে হয়েছে। কিন্তু যদি আমি মালার ব্যাপারে কথা বলি তাহলে আমি এখনো এটা ভাবতে ভাবতে কাঁদছি যে সে একজন খুবই ভালো ডাক্তার ছিল এবং সে কতটা ভালো ডাক্তার ছিল। সে শুধু ডাক্তারই ছিল না, তার মানুষের প্রতি ভালোবাসা ছিল। সে বলতো যে আমি সবার সেবা করতে চাই। নিজেকে বেশি সে তার রোগীদের ব্যাপারে চিন্তা করত, কোথাও কোনো ভুল করত না। সে খুবই মেধাবী ছিল, তার মধ্যে কাজ করার সত্যিকারের ইচ্ছা ছিল। সে কখনো তার কাজে ক্লান্ত হতো না। সে বলতো যে আমি যে কাজ করার স্বপ্ন দেখেছি আমি সে কাজ করার জন্য কেন ক্লান্ত হব, আমি তো কখনো ক্লান্তি হই না। সে এমন তাড়াতাড়ি দৌড়াতো, একটা রোগী তাকে 100 বার ডাকলেও সে কখনো রাগ করত না। তার মুখ থেকেও বোঝা যেত না যে সে রেগে গেছে, বরং সে সুন্দরভাবে উত্তর দিত এবং সুন্দরভাবে কথা বলতো। নাইট ডিউটি তো সেই কারণেই বারবার করত, কারণ আমি জানতাম যে নাইট ডিউটি কঠিন হয়, কিন্তু রাতে রোগীকেও ডাক্তার প্রয়োজন। এই দেশকে সত্যি হাসপাতালে এমন এলাকার একটি খুব ভালো ডাক্তার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, না হলে সে একজন খুব ভালো ডাক্তার হতো এবং এর থেকেও বেশি নাম করত, লোকদের সাহায্য করত, কারণ এমন মানুষ হাজারে একজন হয়। কিন্তু আমি একটা কথা দেখেছি যে ভালো মানুষরা তাড়াতাড়ি মরে যায়। বলা হয় যে যতক্ষণ এই পৃথিবীতে একটি ভালো মানুষ বেঁচে থাকবে ততক্ষণ এই পৃথিবী শেষ হবে না। তাই হয়তো সব ভালো মানুষই সবার আগে এই পৃথিবী থেকে চলে যায় এবং খারাপ দেরিতে মরে। এখন সে আমাদের স্মৃতিতে আছে। তার যন্ত্রণা, তার কষ্ট তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সবার শুরু হয়ে গেছে, কারণ সে চলে যাওয়ার আগে আমাদের দেখিয়ে দিয়েছে যে এই পৃথিবীতে কত খারাপ খারাপ মানুষ আছে এবং আমরা এখানে নিরাপদ নই, কারণ এখানে এমন খারাপ মানুষও থাকে এবং যারা এই সমাজে নতুন এবং এগিয়ে আসছে, নিজেদের সন্তান জন্ম দিচ্ছে, তাদের উচিত যে তারা তাদের সন্তানদের খেয়াল রাখে এবং তাদের এতটাই শক্তিশালী এবং সাহসী করে তোলে যে আগামী দিনে তাদের সাথে কেউ খারাপ কিছু করলে তারা নিজেরাই তার সাথে লড়াই করতে পারে। এখন প্রত্যেককে নায়ক হতে হবে। একজন নায়ক পুরো পৃথিবীকে রক্ষা করতে পারে না, আমাদের প্রত্যেককেই নিজের নায়ক হতে হবে। আপনারা বলুন তো, আপনাদের এই বিষয়ে আগে থেকেই কিছু জানা ছিল এবং এই ঘটনা জানার পর আপনাদের কেমন লেগেছে? আপনারা এই বিষয়ে কি করছেন? আপনারা কি এই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন অথবা কোনো ছোটখাটো পদক্ষেপ নিয়েছেন যা দেখাতে পারে যে আপনারা তার সাথে আছেন? যতটা সম্ভব এই ডাক্তারদের জন্য আওয়াজ তুলুন, যাতে সেই দানদের শাস্তি হয় যারা এই ভয়াবহ কাজটি করেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতেও এমনই দুর্দান্ত কন্টেন্ট দেখতে পারেন।